আসসালামু আলাইকুম। শামিল লীনা আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্যান্য বিচারপতিরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্য বিচারপতিরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শহীদ বেদিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। এই সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ। পরে প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিরা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রেফাত আহমেদ সহ অন্যান্য বিচারপতিরা। দর্শক, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের প্রথম কর্মদিবস আজ। এ বিষয়ে জানতে আমরা এখন যাব সুপ্রিম কোর্টে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। তামজিদ, প্রধান বিচারপতির যোগদানের আজকের অনুষ্ঠানে কি আনুষ্ঠানিকতা ছিল, আর উচ্চ আদালতে বিচার কার্যক্রম শুরু হয়েছে কিনা? লীনা, ঠিক সকাল 10:30টার কিছু পরেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে এসেছেন এবং আসার পরেই যে রীতি রেওয়াজ অনুযায়ী যে আনুষ্ঠানিকতা রয়েছে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সংবর্ধনা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সিনিয়র আইনজীবী এবং সাবেক যে বিচারক রয়েছেন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে সাবেক নেতারা রয়েছেন সবাই উপস্থিত ছিলেন এবং সবাই মিলেই তাকে সংবর্ধনা দিয়েছেন। এবং সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেছেন যেন সুপ্রিম কোর্টে এই নতুন প্রধান বিচারপতি যেন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন, সেই বিষয়টি তাকে জানানো হয়েছে। এবং বার অ্যাসোসিয়েশন সভাপতি বলেছেন যে দলীয় যে প্রভাব, সেই প্রভাব মুক্ত করে যেন বিচার কাজ চালাতে পারেন, সেই বিচার কাজ চলে সুপ্রিম কোর্টে, সেই জন্য প্রধান বিচারপতির কাছে তিনি এই বিষয়টি তার কাছে জানিয়েছেন। এবং তাদের এই প্রতিক্রিয়ার পরে তাকে সংবর্ধনা জানানোর যে তাদের প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার পরে প্রধান বিচারপতি বলেছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা কায়েম করার জন্য যা যা করণীয়, যা যা প্রয়োজন তিনি সব কিছুই করার চেষ্টা করবেন। এবং তিনি তার বক্তব্যের শুরুতেই এই যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের যে আত্মত্যাগ, যারা শহীদ হয়েছেন এবং যারা অসুস্থ রয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সবার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের সুস্থতা কামনা করেছেন। এবং যারা এই আন্দোলন করতে যে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার প্রতি তিনি মাগফিরাত কামনা করেছেন এবং বলেছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের সুষ্ঠু বিচার করার জন্য যা যা প্রয়োজন তিনি করবেন। তিনি বলেছেন সারা দেশের যে বিচার বিভাগ, জেলা পর্যায়ের বিচারগুলো, আদালতগুলো রয়েছে সেগুলোতে নিরপেক্ষতা বজায় রেখে আইন কাজ পরিচালনা করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। এবং তিনি বলেছেন সেক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় হয়, যদি অন্যায় কাজ এবং দুর্নীতিকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে তিনি সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই জিনিসটিও জানিয়েছেন। সর্বোপরি তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, সেই বিষয়টি আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে জানিয়েছেন প্রধান বিচারপতি। লীনা, জানছিলাম সুপ্রিম কোর্টের খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে। দর্শক, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আর নজরানা, বৈঠকে আলোচনার বিষয়ে কি কিছু জানতে পেরেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? লীনা, যেই বৈঠকটি চলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, এটি আসলে এখনও রেনোভেশনের কাজ চলছে। এটিতেই হয়তো কিছুদিন পরে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত হবে। প্রধান উপদেষ্টা এখানে চলে আসবেন। তো যেহেতু ওনার যেই অফিসটা, সেটি যেহেতু যেদিন বিগত সরকার পদত্যাগ করলো সেদিন সেই অফিস বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কারণে তিনি
সেখানে অফিস করতে পারছেন না, সেখানেও রেনোভেশনের কাজ চলছে। তো এই যমুনাতেই কিন্তু তার অধীনস্থ প্রধান উপদেষ্টার অধীনে থাকা যে সমস্ত মন্ত্রণালয় রয়েছে এবং বিভাগ রয়েছে, সেই বিভাগ এবং মন্ত্রণালয়ের সচিবদের সাথেই তিনি বৈঠক করছেন। আপনি জানেন যে প্রধান উপদেষ্টার অধীনে 25টি মন্ত্রণালয় এবং বিভাগ আছে, সেই সমস্ত সচিবদের সাথেই তিনি বৈঠক করছেন। তো নির্দিষ্ট কোনো আলোচ্যসূচি না থাকলেও তো আমরা ধারণা করতে পারি যে বিগত সরকার যেদিন পদত্যাগ করলো 5 তারিখ এবং এই সরকার দায়িত্ব নিল 8 তারিখ, মাঝখানের যে 3 দিনের একটি অচলাবস্থা তৈরি হয়েছিল সরকারি প্রশাসনে, সেই অচলাবস্থায় এখন ধীরে ধীরে ঠিক হলেও কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি। সে কারণেই মন্ত্রণালয় এবং বিভাগগুলোর কাজে যেন গতি আনা যায় এবং জনগণ যেন তার সেবাটা সঠিকভাবে পায়, সে বিষয়ে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা সচিবদের তাগিদ দেবেন। আর আরেকটি কথা বলে রাখি যে এই বৈঠকের আগে কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও এখানেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। 10:30টার দিকে বৈঠক শুরু হয় এবং 11:15টার দিকে সেনাপ্রধান বেরিয়ে যান। তো ধারণা করা হচ্ছে যে সেই বৈঠকে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, যেহেতু আপনি জানেন যে মাঠ পর্যায়ে এখনও সেনাবাহিনী নিয়োজিত আছে আইনশৃঙ্খলা রক্ষার কাজে। সে কারণে সেনাবাহিনী প্রধানকে এই বিষয়ে তাদের কাজ চালিয়ে যেতে বলেছেন প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানও সবশেষ আপডেট প্রধান উপদেষ্টাকে দিয়েছেন। তো আমরা বৈঠক শেষে নিশ্চয়ই ক্যাবিনেট সেক্রেটারি হয়তো ব্রিফ করবেন, আমরা তখন বিস্তারিত জানাতে পারবো। লিনা, জানছিলাম সচিবদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের সর্বশেষ খবর। শুধু পুলিশের গুলি নয়, আন্দোলনে নিহতদের অনেকের শরীরে নিষিদ্ধ অস্ত্রের বুলেটের অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের এমনটা জানিয়েছেন তিনি। আগামী সোমবারের মধ্যে এসব অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কারা এসব অস্ত্র ব্যবহার করেছে সেই বিষয়েও তদন্ত চলছে বলে জানান সাখাওয়াত হোসেন। পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশ সদস্যদের দাবির প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের উচ্চপদস্থদের বিচারের দাবিটিও দ্রুততার ভিত্তিতেই পূরণ করা হবে। কে কোথায় অবস্থান করছেন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানা আছে বলেও নিশ্চিত করেন তিনি। আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে যা বক্তব্য শুনলাম, সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে। এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজেই দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কারা দিচ্ছে। এখানে শর্টগানও আছে। এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক। আমি কোন লিগ বুঝি না। আমার কথা হচ্ছে যে প্রহিবিটেড বোর, 1 নম্বর প্রহিবিটেড বোর নিশ্চয়ই বুঝেন, যেটা বাইরে পাওয়া যায় না। নিষিদ্ধ বোর, যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল। সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনের ফায়ারিং এই আপনার আনসারদের, ওরা তো বাইরে হয় নাই, 1-2জন হয়তো ছিল, তাদের ওখানে ফায়ার করলো। এবং আমাকে ভিডিও আমি দেখলাম, একটা সিভিলিয়ান ছেলে 7.62 হাতে নিয়ে চলে গেছে। তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই। এটা হতে পারে একটা দেশে? এটা কেমন কথা? যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে 2টা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন। যাকে ধরছিলেন নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে। কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে
এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার, কারণ কাকে মারবেন আপনি? আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। দয়া করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে নষ্ট করেন না। অনেক কষ্ট করে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা ধরে রাখতে খুব ডিফিকাল্ট। আশেপাশে আমি নাম বলতে চাই না, আশেপাশে দেখেন কি অবস্থা। স্যার, এই পরিস্থিতির জন্য 11 দফার ভিতরে একটা অন্যতম দফা ছিল তাদের সিনিয়রদের বিচার। এই বিষয়টা আপনারা না, সেটা আমরা পরে। হ্যাঁ, আরে ভাই, একজনকে বললো আপনি দোষী, আমি কি ঝাঁপায় আপনার গলা ধরতে পারবো? ইনকোয়ারি লাগবে না? তাদের অবস্থান আপনাদের জানা আছে কিনা? বের হবে, ডেফিনেটলি বের হবে। বাংলাদেশে গণজাগরণকে নস্যাৎ করতে ভারতীয় কিছু গণমাধ্যম সংখ্যালঘুদের নিয়ে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানীতে শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। প্রতি বিপ্লবের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান বিএনপির মহাসচিব। পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি অনুরোধ করব ইন্ডিয়ান গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। আমি আপনাদের সকলকে সেই প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। রাজধানীর সড়কে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন তারা। এই বিষয়ে জানতে যাচ্ছি রাজধানী কাকরাইলে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, আজ প্রথম দিনে ট্রাফিক পুলিশ কত ভাগ সড়কের দায়িত্ব পালন করছেন এবং আজ আপনি তাদের সঙ্গে শিক্ষার্থীদের দেখেছেন কিনা আমাদেরকে জানাবেন। সড়কে শৃঙ্খলায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। আইজিপি মইনুল ইসলাম নির্দেশনা দিয়েছিলেন যে আজকেই যাতে ট্রাফিক বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তারা যাতে মাঠে যুক্ত হয়ে আসলে দায়িত্ব পালন করেন। আমি আসলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে দেখেছি। আগারগাঁও এলাকা, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, এখন আমি আসলে কাকরাইল মোড়ে আছি। আমি সব জায়গায় কিন্তু ট্রাফিক পুলিশের উপস্থিতি আমি দেখতে পেয়েছি। মূলত আপনি যেটি প্রশ্ন করলেন যে ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা আছে কিনা, হ্যাঁ, আমি কিছু কিছু জায়গায় দেখলাম যে শিক্ষার্থীরাও ট্রাফিক পুলিশের অর্থাৎ ট্রাফিক ব্যবস্থাপনায় তারা দায়িত্ব পালন করছে, তারাও নিয়োজিত রয়েছে। পাশাপাশি স্কাউটের সদস্যদেরকেও আমি দেখেছি তারা দায়িত্ব পালন করছে। মূলত যে একটি সাম্প্রতিক যে ঘটেছে, এই কারণে পুলিশের যে মনোবল যে ভেঙে গেছে, সেখান থেকে তারা উত্তরণের চেষ্টা করছেন এবং তাদের সাথেও আমি কথা বললাম। তারা যেটি বলছেন যে দেশের প্রয়োজনেও তারা আবার দায়িত্ব পালন করছেন এবং সাধারণ মানুষ যারা আসলে সড়কে আসলে বাইরে বের হয়েছেন তাদের সাথেও কথা বললাম। আপনি জানেন যে রাজধানীর যে যানজটের বিষয়টা কিন্তু নতুন নয়। তারাও বলছে যে ট্রাফিক পুলিশ এসেছে এবং আমাদের রাজধানীতে যে শৃঙ্খলা ফেরাবে, অর্থাৎ সড়কের শৃঙ্খলাটা অনেকটাই ফিরে আসবে সেই প্রত্যাশা তারা করছেন এবং সাদরে তারা গ্রহণ করছেন। যেটা আতঙ্ক ছিল, একটা শঙ্কা ছিল যে পোশাক দায়িত্ব পালন করে তাকে আসলে কোনো ধরনের হয়রানির শিকার হন কিনা, এটা বিষয়টি এমন নয়। আসলে সাধারণ মানুষও খুব সাধারণ মানে ভালোভাবেই তাদেরকে নিয়েছে এবং তারা তাদের দায়িত্ব পালন করছে। জানছিলাম রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের খবর। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল। দর্শক, এই বিষয়ে জানতে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, ট্রেন চলাচল ঠিক কখন শুরু হয়েছে আর এ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? লিনা, আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল রেল স্টেশনে, ঘারিন্দা এলাকায়। এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রেন ঢাকার দিকে যায়নি অথবা
ঢাকার থেকে উত্তরবঙ্গ বা দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিন্তু আমাদের কোনো ট্রেন এখনো আমরা যেতে দেখিনি। তো আমি এখানে যেটা দেখেছি যে এখনো কিন্তু এখানকার যে রেল মাস্টার যেখানে স্টেশন মাস্টারের এই কক্ষটি এখনো তালা অবস্থায় রয়েছে এবং বলতে গেলে শুনশান নীরবতায় বিরাজ করছে এই স্টেশনে। তো আমি কথা বলেছি এই স্টেশনের পুলিশ ফাঁড়ি আছে, এই পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুনীল সাহার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে গত ৩ তারিখ থেকেই মোটামুটি এই ট্রেন স্টেশনে যে এই ট্রেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর কিন্তু আর ট্রেন চলাচল করেনি। তিনি আমাদের জানিয়েছেন যে আগামীকাল থেকে হয়তো স্থানীয় যে কমিউটার ট্রেন আছে সেই ট্রেন চলবে, মেল চলবে এবং তিনি বলেছেন যে আগামী হয়তো ১৫ আগস্ট থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে। তো লিনা, আমার কাছে এই ছিল টাঙ্গাইল থেকে ট্রেন চলাচলের সর্বশেষ পরিস্থিতি। জানছিলাম টাঙ্গাইল থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরুর সর্বশেষ খবর। বিগত সরকারি নীতি নির্ধারকদের ব্যর্থতাই দেশের ব্যাংক খাতে দুরবস্থার জন্য দায়ী, এমন অভিযোগ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়ার বিষয়টিরও সমালোচনা করেছে সংস্থাটি। ব্যাংকগুলোকে সুবিধাভোগীদের হাত থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। সকালে সংস্থাটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব পরামর্শ দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক যে সমস্যাগুলি, এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো, এগুলোকে আসলে শক্তিশালী করতে হবে, এটা প্রথম বিষয়। এটার শক্তিশালী করতে গেলে কি করতে হবে সেটাই আমরা এখানে তুলে ধরছি যে সমস্যাটা কি। সমস্যাটা আমরা দেখেছি যে এই যে ঋণ দেওয়া হয়, ঋণ দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা বিষয় যে একটা মানুষ একজন গ্রাহক সে ঋণ পাওয়ার জন্য তার প্রয়োজনীয় ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা, সে কি ক্রেডিট ওয়ার্থি কিনা, ব্যাংকের ল্যাঙ্গুয়েজে বলা হয় ক্রেডিট ওয়ার্থিনেস, সেটা কি বিবেচনা করা হচ্ছে, নাকি তার যে কানেকশন তার যোগসূত্র রাজনৈতিক পাওয়ারের সাথে, সেটাই কি আমরা দেখতে পেয়েছি যে সেটাই কিন্তু আসলে মূল প্রতিপাদ্য বিষয়, মূল ক্রাইটেরিয়া হয়ে দাঁড়িয়েছিল যে তার রাজনৈতিক যোগসূত্রটা কেমন, কত শক্তিশালী, সেটাই তার ক্রেডিট ওয়ার্থ, তার ব্যবসা কেমন, ব্যবসা চলার সম্ভাবনা কেমন, তার অতীত ট্র্যাক রেকর্ড কেমন, ঋণ নেওয়ার ইত্যাদি ক্ষেত্রে। সেজন্য সেই ক্ষেত্রে আমরা বলছি আবারও যে ঋণ দেওয়ার জন্য আমাদের তো নীতিমালা রয়েছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।